বাংলাদেশের ফুল 50 ওভার্সের প্রিপারেশনটা বোলিংয়ের ক্ষেত্রে আছে কিনা। ওয়ানডে ক্রিকেটে 60 ওভারের প্রিপারেশন নিয়ে আসলে খেলতে হয়। বাংলাদেশের আদতে প্রিপারেশনটা কি আসলে 60 ওভারের থাকে কিনা, 45 ওভারের প্রিপারেশন নিয়ে আসলে আমরা ওয়ানডে ক্রিকেটটা খেলি। বলতে যদি 55 ওভারের প্রিপারেশনও বাংলাদেশের থাকতো, আমি বলতাম যে ঠিক আছে, উই ক্যান গো ফর আ ফাইট। লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ 320 করেও কিন্তু ম্যাচ বের করতে পারে নাই। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স ক্রিকেট টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ প্রত্যয়। বিপিএল এর পর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এর জন্য ফিরে এলাম এবং আমার সাথে নিয়ে এলাম সৈয়দ আবিদ হোসেন সামিকে, যাকে আপনারা সবাই পছন্দ করেন, সবাই ভালোবাসেন এবং আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে সামি আসলে এইখানে রেগুলার হবে কিনা। সামি ভাই রেগুলার হবে, তাই হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি আছেন। সামি ভাই, বিপিএল গেল, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রচুর ব্যস্ততা আসলে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক কথা যদি বলি, আপনার প্রত্যাশাটা কি বাংলাদেশ দলকে নিয়ে? আমার তো প্রত্যাশা অবশ্যই সেমিফাইনালে যাওয়া, এবং সেটা অবাস্তব বা অসম্ভব কোনো কিছু আমার কাছে মনে হয় না। কারণ অনেক ইভেন্টে যে টিমটা পারফর্ম করবে সেই টিমটাই জয়লাভ করবে। হ্যাঁ, শক্তিমত্তার জায়গা থেকে বাংলাদেশ বাকি যে প্রতিপক্ষগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড পিছিয়ে আছে। বাট আবারও বলি যে অনেক ইভেন্টে যদি বাংলাদেশ তাদের বেস্ট পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারে, দেন ইউ হ্যাভ এভরি কাইন্ড অফ পসিবিলিটিস। সম্ভাবনার কথা বলছিলেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি চ্যাম্পিয়ন্স ট্রফির টপ 4 4 সেমিফাইনালিস্ট কে হতে পারে? এটা তো আসলে ওইভাবে বলা যায় না, কারণ টুর্নামেন্ট যতক্ষণ পর্যন্ত প্রোগ্রেস না হচ্ছে, টুর্নামেন্ট যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা দল তারা একটা একটা করে ম্যাচ না খেলছে, আপনি বুঝতে পারবেন না যে টিমটা আসলে কোন শেপে আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ভেরি আর্লি টু প্রেডিক্ট, কারণ টুর্নামেন্টটা আগে শুরু হওয়া দরকার। আপনি দেখবেন যে টুর্নামেন্টের আগে হয়তো বা একটা টিম একরকম ফর্মে আছে, বাট ডিউরিং দ্য টুর্নামেন্ট কোন টিমটা আসলে কোন শেপে আছে, আমি প্রত্যেক আপনার কাছে একটু সময় নিতে চাই। আসলে আপনি এই কোয়েশ্চেনটা আমাকে করবেন, এরপরে প্রত্যেকটা টিম আসলে একটা একটা করে ম্যাচ খেললে পরে আমি বুঝতে পারবো যে কোন টিমটার আসলে বেস্ট পসিবল কম্বিনেশনটা কেমন আছে, কোন টিমের প্লেয়ারদের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। ভেরি আর্লি টু প্রেডিক্ট বা ভেরি আর্লি টু সে যে আসলে কোন 4টা টিম যেতে পারে, আমি এই ধারাটাতেই বিশ্বাসী না। সো প্রত্যেকটা টিমকে একটা একটা ম্যাচ দেখি, আসলে দেখলে পরে দেন আই ক্যান অ্যান্সার। আপনি দেখতে পারবেন, সবকিছু করতে পারবেন, তারপর আপনি প্রেডিক্ট করতে বলেন। প্রেডিক্ট আসলে সবসময় মিলবে না, টপ 8টা টিমই খেলছে আসলে, তারপর আপনার কাছে মনে হয় ভুলও হতে পারে। আসলে আপনি তো আর ভবিষ্যৎবাণী করতে পারবেন না, বাট আপনার কাছে মনে হচ্ছে। দেখেন, র্যাঙ্কিং অনুযায়ী যদি আমি বলি যে কন্ডিশনে ক্রিকেট হচ্ছে, সেই কন্ডিশনের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, তাহলে ডেফিনেটলি ইন্ডিয়া, পাকিস্তান তাদের পসিবিলিটি থাকে, অস্ট্রেলিয়ার পসিবিলিটি থাকে। ওইদিকে যদি আপনি চিন্তা করেন, সাউথ আফ্রিকারও পসিবিলিটি আছে। আবার ইউ নেভার নো ওই গ্রুপ থেকে আফগানিস্তান ক্যান গিভ আ বেস্ট ফাইট, বাংলাদেশ এই গ্রুপ থেকেও দে ক্যান অলসো গিভ আ বেস্ট ফাইট। সো সব কিছু মিলে ওইটাই বললাম যে প্রথম রাউন্ডটা গেলে পরে, প্রত্যেকটা একটা ম্যাচ খেললে পরে দেন হয়তো বা বলা যাবে। বাট আমার কাছে মনে হচ্ছে আপনি তো শক্তিমত্তার জায়গা থেকে চিন্তা করেন, কাগজ কলমের শক্তিমত্তা। ইন্ডিয়া ডেফিনেটলি তারা সবসময়ই একটা শক্তিমত্তার জায়গা থাকে। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা তাদের শক্তিমত্তার জায়গাটা আছে। অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টটা আমি যদি বলি, তাদের বিকজ অফ ইনজুরিস, তাদের বিকজ অফ টিম কম্বিনেশনটা তারা কীভাবে সাজাবে সেটা একটু দেখার ব্যাপারে, যে কাগজ কলমে হয়তো বা তাদেরকে আপনি টপ 4 রেসে ওইভাবে রাখতে নাও চাইতে পারেন। বাট ইউ নেভার নো, মাইটি অস্ট্রেলিয়া, দে অলওয়েজ হ্যাভ দ্য পসিবিলিটিস। সো একটু টাইম নিতে চাই আসলে এই ব্যাপারটা বলার জন্য। না, তা তো অবশ্যই আপনি সময় নেবেন। শান্ত যেটা বলেছেন প্রেস কনফারেন্সে, যে তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছেন, এবং এর আগের প্রেস কনফারেন্সে ফিল সিমন্সও বলেছেন যে চ্যাম্পিয়ন যদি না হতে যেতাম তাহলে হয়তো আমি এখানে থাকতাম না। আপনার কাছে কি মনে হয়? আপনি তো বললেন সেমিফাইনাল অবধি যেতে পারে, বাট এই টিমটা আসলে পসিবিলিটি কীরকম, ওই সামর্থ্যটা কি আছে কিনা চ্যাম্পিয়ন হওয়ার? চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আসলে চ্যাম্পিয়ন কাইন্ড অফ নেচারটা খুব ইম্পর্টেন্ট। টিম এনভায়রনমেন্টে ওই চ্যাম্পিয়ন কাইন্ড অফ বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। এই টিমটার সবচাইতে বড় ল্যাকিংস আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বোলিং পার্সপেক্টিভ থেকে। বোলিংয়ের জায়গাটা দেখেন, ওয়ানডে ক্রিকেটে আপনি 60 ওভারের প্রিপারেশন নিয়ে আসলে খেলতে হয়। বাংলাদেশের আদতে প্রিপারেশনটা কি আসলে 60 ওভারের থাকে কিনা সেটা একটা বিষয়। কারণ রিসেন্ট পাস্টে আপনি যদি দেখেন, 5টা ম্যাচ যেগুলো বাংলাদেশ ডিফেন্ড করতে গেছে, সর্বশেষ 5টা ম্যাচের 4টা ম্যাচে বাংলাদেশ হেরেছে ডিফেন্ড করতে গিয়ে। সো এটা কিন্তু ক্লিয়ার একটা ইন্ডিকেশনের জায়গা যে বাংলাদেশের ফুল 50 ওভার্সের প্রিপারেশনটা বোলিংয়ের ক্ষেত্রে আছে কিনা। সেই সঙ্গে মিড ওভার্সে উইকেট নেওয়ার ক্যাপাবিলিটির জায়গাটা, মিড ওভার্সে কিন্তু আমাদের উইকেট নেওয়ার ক্যাপাবিলিটির জায়গাটা খুবই খর্ব, এবং এটাই আমার কাছে অন্যতম কনসার্নের জায়গা। ব্যাটিং ওয়াইজ আপনি যদি আমাকে বলেন, আমি বলবো যে ডেফিনেটলি ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ রিসেন্ট পাস্টে যেগুলো টুর্নামেন্ট খেলেছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলি, টি20 ওয়ার্ল্ড কাপ বলি, যে কটা টুর্নামেন্ট খেলেছে ব্যাটিং ওয়াইজ বাংলাদেশের এটা একটা বেস্ট পসিবল ব্যাটিং শেপ। কিন্তু বোলিংয়ের জায়গাটা বাংলাদেশ আসলে কম্বিনেশন সেট করতে গিয়ে, কারণ আপনি 7 ব্যাটসম্যান খেলেন অ্যালং উইথ মেহেদী হাসান মিরাজকে মেইন অলরাউন্ডার হিসেবে ধরলে, সাদা বলে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং ক্যাপাবিলিটির জায়গাটা, এটা ইন রিসেন্ট পাস্ট আমরা খুব বেশি তাকে ভালো ফর্মে দেখতে পাই নাই। আমি প্রত্যাশা করব মিরাজ বিপিএলে যেভাবে সাহস নিয়ে বোলিং করেছেন, সাহস নিয়ে বলতে টেকনিক্যালি বলছি যে সাহস নিয়ে সাহসিকতার লেন্থে বোলিং করেছেন, যেটা ওয়ানডে ক্রিকেটে মিরাজ দেখা যায় একটু পেছনের লেন্থে একটু সেফ
কাইন্ড অফ বোলিং করে থাকেন, যেখানে উইকেট পারচেস তিনি মিড ওভারে খুব বেশি করতে পারেন না। আমি এক্সপেক্ট করবো ওই সাহসিকতাটা মিরাজ ওয়ানডে টিমে যখন মিড ওভার্সে বোলিং করবেন ওই সাহসটা তিনি দেখাবেন। তাহলে হবে কি, তখন বাংলাদেশের পসিবিলিটির জায়গাটা আমরা অনেক বেশি মাত্রায় বুঝতে পারবো বা দেখতে পারবো। কারণ এভরি পসিবিলিটি বা পটেনশিয়ালিটি বাংলাদেশের আছে ব্যাটিং ওয়াইজ। বোলিংও বাংলাদেশের যে পেস বোলিং অ্যাটাকটা আমাকে আশান্বিত করে, বাট মিড ওভার্সে বাংলাদেশের মানে সত্যি কথা বলতে যদি 55 ওভারের প্রিপারেশনও বাংলাদেশের থাকতো, আমি বলতাম যে ঠিক আছে, উই ক্যান গো ফর আ ফাইট বা উই ক্যান গো ফর দ্য টাফেস্ট নাম্বার অফ ফাইটস। কিন্তু আমাদের মনে হয় যে 45 ওভারের প্রিপারেশন নিয়ে আসলে আমরা ওয়ানডে ক্রিকেটটা খেলি। সো এটা আমার কাছে সবচেয়ে বড় ল্যাকিংস মনে হয়। একটা প্রস্তুতি ম্যাচের কথা আমরা শুনছিলাম, ক্লোজড অনুশীলন হয়েছে এবং সেখানে 48 ওভারে 396 রান হয়েছে। সো আপনার কি মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ওই ক্রিকেটটা খেলতে পারে? যেহেতু রাওয়ালপিন্ডিতে খেলা, উইকেটটা অনেকটা হাইওয়ে উইকেট, সেখানে আসলে এই ধরনের ক্রিকেটটাই খেলতে হবে ফিয়ারলেস। দেখেন, ক্লোজ ডোর প্র্যাকটিস সেশনে বা প্র্যাকটিস ম্যাচে বা ম্যাচ সিনারিওতে ওই সিচুয়েশনটা ডিফারেন্ট। ওই সিচুয়েশনে আপনি 396কে আপনি 496 রানও করতে পারেন। এখন খুব সিম্পল ব্যাপার যে আপনি যখন আপনার বাসার সামনের ইয়ার্ডে খেলছেন, সেখানে আই এম প্রিটি মাচ শিওর প্রত্যেক আপনি 1000 রানও করেছেন, 700-800 রানও করেছেন কোনো আপনার ছোট ভাই বা কোনো প্রতিপক্ষের সাথে। সো ওইটা আসলে খুব বেশি ম্যাটারও করে না, ওইটারে খুব বেশি গ্লোরিফাই করারও কিছু নাই। বাট আই উড লাভ টু সি যে বাংলাদেশের যে পটেনশিয়ালটা আছে, বাংলাদেশের মিড অর্ডারসে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাদের যে পটেনশিয়ালিটির জায়গাটা আছে, তানজিদ হাসান তামিম যে ফর্মটা ক্যারি করেছেন বিপিএলে, সেটাকে যদি তিনি এক্সটেন্ড করতে পারেন, নাজমুল শান্তর গেল 2 বছরে যে ফর্মটা আছে ওয়ানডে ক্রিকেটে, সেটাকে যদি ক্যারি করতে পারেন, ওই নেচারটা নিয়ে যদি ব্যাটিং করতে পারেন, আমার কাছে মনে হয় যে 396 সেটা একটা জায়গা, বাট একটা ডিসেন্ট এনাফ টোটাল করাটা আসলে খুব বাঞ্ছনীয় এই ধরনের টুর্নামেন্টে। তবে তারপর একটা কথা আছে, আপনি যদি দেখেন যে লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ 320 করেও কিন্তু ম্যাচ বের করতে পারে নাই। আমার সবচাইতে বড় কনসার্নের জায়গাটা ওইখানে। দেখেন, বাংলাদেশ কিন্তু এমন নেচারের টিম, যেই টিমটার আসলে কিন্তু দিন শেষে বেস্ট পসিবল পারফরমেন্সটা করতে হয় বোলিংয়ে। বাংলাদেশের যতগুলো জয়ে যদি আপনি খেয়াল করে দেখেন, ইভেন কার্ডিফের ম্যাচেও আমরা মোহাম্মদ আশরাফুলের সেই সেঞ্চুরিকে অনেক গ্লোরিফাই করি, কিন্তু ইনিশিয়াল কাজটা মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন কিংবা তাপস বৈশ্যদেরই ছিল। ওই অস্ট্রেলিয়ার 250-এর মধ্যে আটকে রাখার বাংলাদেশের তখন কোনো কারণ নাই। সো ফ্যাক্টটা ওই জায়গায় বাংলাদেশকে আসলে অ্যাজ আ বোলিং ইউনিট, অ্যাজ আ ফিল্ডিং ইউনিট পারফর্ম করাটা খুব জরুরি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার টি শার্টে লেখা দেখছি যে বস লেখা, আসলে বাংলাদেশি মোবাইলের মধ্যে বস কিন্তু ওয়ালটন স্মার্টফোন। আপনি তো অনেকদিন ধরে ওয়ালটন স্মার্টফোনের কথা বলছেন আমাদের শোতে, কোনো রিভিউ কি পেয়েছেন কিনা কারো থেকে যে ফোনটা ভালো বা আমি ইউজ করেছি, বাজেট ফোন হিসেবে খুবই ভালো? আমি একজনের কাছ থেকে রিভিউ পেয়েছি, একজনকে আমি সাজেস্ট করেছিলাম। ব্যাটারি লাইফ নিয়ে একটা কথা তিনি বলেছেন যে ব্যাটারি লাইফটা একটু বেটার থাকে। আমার এখন ফোনটার ব্র্যান্ডের নামটা মনে নাই, বাট আমি কন্টেন্ট করার পরে আমি তাকে সাজেস্ট করেছিলাম। সো তিনি ব্যাটারি লাইফের ব্যাপারে একটা ভালো পজিটিভ রিভিউ দিয়েছেন। স্যার, লাস্ট 2টা প্রশ্ন। রিকি পন্টিং বলেছেন যে বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টে খুবই টাফ হতে যাচ্ছে এবং তুলনামূলকভাবে আফগানিস্তান একটু হলেও এগিয়ে থাকবে বাংলাদেশের থেকেও। সো আপনি রিকি পন্টিংয়ের সাথে একমত? দেখেন, এখানে কয়েকটা বিষয় আছে, শুধু রিকি পন্টিং না, রিকি পন্টিং, ডি ভিলিয়ার্স, রবি শাস্ত্রী, তারা এই কথাগুলো আসলে কেন বলছেন? আমরা জানি আমাদের দলটার পটেনশিয়ালিটি কোথায়, তাদের এত কিছু জানার কথাও না যে আমাদের দলটার পটেনশিয়ালিটি কোথায়। তারা কি দেখবে? রেজাল্ট দেখবে। আপনি 2019-এর পর থেকে যতগুলো আইসিসি ইভেন্টে বাংলাদেশ পারফর্ম করতে গেছে, প্রত্যেকটা আইসিসি ইভেন্টে বাংলাদেশ কিন্তু ফেল করেছে। সেটা কারণ 2টা। 1 নম্বর কারণ হচ্ছে ম্যাক্সিমাম টুর্নামেন্ট ছিল T20, সেই T20-র আমাদের ইনফ্রাস্ট্রাকচারে একটা অনেক বড় গলদের জায়গা ছিল। যে ফরম্যাটটা আমরা সবচেয়ে ভালো খেলি ওয়ানডে, সেই ফরম্যাটের ওয়ার্ল্ড কাপটার আগে টিমের মধ্যে একটা নেতিবাচক কন্ডিশন ছিল সাকিব আল হাসান, তামিম ইকবাল ইস্যু নিয়ে। তো ওইটা একটা ইম্প্যাক্ট পড়েছে, এটা আমরা সবাই জানি, প্লেয়ারদের সঙ্গে কথা বললেই জানা যায়। সো আমাদের বেস্ট পসিবল ফরম্যাটটাতেও আমরা আসলে ভালো করতে পারিনি। সো যেহেতু তাদের সামনে কোনো রেজাল্ট নাই, তারা তো এই কথা বলবে না, কারণ তারা দিন শেষে রেজাল্ট দেখবেন। আপনি লাস্ট T20 ওয়ার্ল্ড কাপও চিন্তা করেন, নেপালের সঙ্গে বাংলাদেশ হারতে ম্যাচ জিতেছে, হংকংয়ের সাথে হেরেছে। এক্স্যাক্টলি 2014 কথা বলছি, 2014-তে হেরেছে। বাট আপনি লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ চিন্তা করেন, নেপালের সঙ্গে হারতে জিতেছে, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ ম্যাচ হেরেছে। আর আফগানিস্তানের কথাটা বলার পেছনে কারণ হচ্ছে আফগানিস্তান দে হ্যাভ মাল্টিপল নাম্বার অফ ক্যারেক্টার্স। তাদের আপনি ফ্র্যাঞ্চাইজি ক্যারেক্টারগুলো দেখেন, যেগুলো বড় নাম, যেগুলো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড খেলে বেড়ান। আমাদের বাংলাদেশে কি আসলে সাকিব আল হাসান ছাড়া থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ক্রিকেট খেলে বেরিয়েছেন এরকম ক্যারেক্টারকে আমরা তৈরি করতে পেরেছি, বা আমাদের দেশ থেকে কি তৈরি হয়েছে? সো তৈরি হয় নাই। সমীহটা আসে কখন জানেন? যখন আপনার ওই দলটাতে মাল্টিপল অ্যামাউন্ট অফ ক্যারেক্টার্স থাকবে। আমরা দেখি আমাদের নাজমুল শান্ত আছেন, লিটন কুমার দাস এইটাতে নাই, বাট লিটন কুমার দাস আছেন, বা অন্যান্য যারা আছেন, তারা কি আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে বড় ক্যারেক্টার হতে পেরেছেন? তারা তো বড় ক্যারেক্টার হতে পারেন নাই। দেখেন, আপনি ইন্ডিয়া টিমকে ডেঞ্জারাস কেন বলেন? ওকে, দেয়ার ইজ বিরাট কোহলি, দেয়ার ইজ রোহিত শর্মা,
দের ইজ শুভমান গিল, নাও বড় ক্যারেক্টার, দের ইজ হার্দিক পান্ডিয়া, বড় ক্যারেক্টার। পাকিস্তানকে আপনি কেন বলেন, দের ইজ বাবর আজম, দের ইজ শাহিন শাহ আফ্রিদি। আপনার ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করার মতো ওই ক্যারেক্টার তো বাংলাদেশের ক্রিকেটে প্রডিউস হয় নাই এখন পর্যন্ত, বা ওই ব্র্যান্ড ইমেজও তো কারো ক্রিয়েট হয় নাই। সো এই কারণে তারা আসলে বলেন, আফগানিস্তানকে বলেন ওই কারণে 7-8টা নাম আপনি বলতে পারবেন, রামানুল্লাহ গুরবাজ, রাশিদ খান, মোহাম্মদ নবী, ফজল হক ফারুকি, নাবিনুল হক, গুলবাদিন নাইব, এগুলো সব ক্যারেক্টার্স। আজমতুল্লাহ ওমর যায় নাও ইজ একটা বিগ শট ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সো ওই যে নাম্বার অফ ক্যারেক্টার্স, আমরা ওই ক্যারেক্টারটা আসলে বিল্ড করতে পারি নাই। এটা যেমন আমরাও পারি নাই, ক্রিকেটাররাও নিজেদেরকে ওইভাবে বিল্ড করতে পারেন নাই যে উইল বি লাইক সাকিব আল হাসান, যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটের সমীহের জায়গাটায় থাকবো। একদম লাস্ট প্রশ্ন সাকিবকে নিয়ে আমি করতাম, তার আগে আপনি সাকিবের নাম বলেছেন। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে সাকিবের অভাবটা পূরণ হবে কিনা, ছোট করে যদি বলতেন। দেখেন, আমি এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু অন্যভাবে একটু দিই। সেটা হচ্ছে যে সাকিব আল হাসানের অভাব বাংলাদেশের ক্রিকেটে কখনোই পূর্ণ হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাইলে কি আমাদের ক্রিকেটটা এখানেই থেমে থাকবে? ইন্ডিয়াও যদি চিন্তা করতো টেন্ডুলকারের অভাব কখনো পূরণ হবে না, ইন্ডিয়ার ক্রিকেটটা কিন্তু একটা জায়গায় থেমে থাকতো। তো আলটিমেটলি সাকিব আল হাসানের অভাব বাংলাদেশের ক্রিকেটে কখনোই পূরণ হবে না। বাট ইটস আওয়ার রেসপন্সিবিলিটি যে সাকিব আল হাসান না হলেও তার কাছাকাছি মানের ক্যারেক্টার তৈরি করা। সো এখন যদি আমি বলি যে সাকিব আল হাসান না থাকলে পরে আমরা টুর্নামেন্টে ম্যাচ জিততে পারবো না, ব্লা ব্লা ব্লা, সেটা টিমের উপর একটা নেতিবাচক ইম্প্যাক্ট ফেলবে, একদমই নেতিবাচক ইম্প্যাক্ট ফেলবে। তারাও হয়তো বা ওন করা শুরু করবে যে সাকিব ভাই নাই, তাহলে আমাদের আর পারফর্ম করার কিছু নেই। বাট টেন্ডুলকার যেমন বেশি দিন খেলেন নাই, টেন্ডুলকারও একটা সময় রিটায়ার করতে হয়েছে, সাঙ্গাকারাকেও একটা সময় রিটায়ার করতে হয়েছে, সাকিব আল হাসানকেও একটা সময় রিটায়ার করতেই হতো। তো আলটিমেটলি আমাদের আসলে এখন মুভ ফরওয়ার্ড করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে রাদার দেন যে সাকিব আল হাসানের অভাব পূরণ হবে কি হবে না সেই ডিসকাশনের চাইতে এই জায়গাটা অন্তত ফিল আপ করার জন্য আমাদের প্রয়াসটা থাকতে হবে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সাকিব আল হাসানের অভাব, এই অভাব তো আসলে কখনোই পূরণ হবে না। উই আর ভেরি লাকি, আমাদের জেনারেশনটা আমরা খুব লাকি, আমরা সাকিব আল হাসানের ক্রিকেটটা দেখতে পেরেছি। সামিম ভাই যেমনটা বলছিলেন ঠিক একই কথা বলেছেন নাজমুল হাসান শান্ত, যে সাকিব আল হাসানকে আসলে সবাই মিস করবে, কিন্তু তার কথা ধরে যদি বসে থাকি তাহলে আসলে নতুন ক্রিকেটার উঠে আসবে না, নতুন ক্রিকেটার তৈরি হবে না। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স ক্রিকেট টক এই পর্যন্তই, অন্তত প্রথম এপিসোডটা। তবে পরবর্তীতে আমরা ফিরে আসবো এবং আমার সাথে অবশ্যই থাকবেন সৈয়দ আবিদ হোসেন সামি। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।